আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি 24 ব্যাচের শিক্ষার্থীরা, আজকে তোমাদের সাথে নিয়ে আসলাম কেমিস্ট্রি সেকেন্ড পেপার ফাইনাল সাজেশন নিয়ে। দেখবো আমরা কেমিস্ট্রি সেকেন্ড পেপার এই শেষ সময়ে এসে কিভাবে সাজেশনের ভিত্তিতে পড়লে আমরা 100% কমন পেতে পারি। আচ্ছা, তো প্রথম যে চ্যাপ্টারটা সেটা পরিবেশ রসায়ন। তো আগে আমরা একটু এটা শিখি যে কোন চ্যাপ্টার থেকে আসলে কয়টা করে সৃজনশীল আসবে, যেটা আমাদের জানা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তো পরিবেশ রসায়ন থেকে একটা সৃজনশীল আমরা ধরলাম, তারপরে পরিমাঙ্গ থেকে আমরা একটা সৃজনশীল ধরলাম, তড়িৎ রসায়ন থেকে আমরা একটা সৃজনশীল ধরলাম, জৈব যৌগ থেকে 100% শিওর তিনটা সৃজনশীল আসবে। তো কটা হলো দেখো, অর্থনৈতিক রসায়ন তো আমার আপাতত সিলেবাসে নাই, 3 আর 1 4 5 6। আচ্ছা, এখন দেখো ডাবল করার সুযোগ আছে কোত্থেকে? আমার কাছে অধ্যায় 1ও ডাবল করার সুযোগ আছে, অধ্যায় 3ও ডাবল করার সুযোগ আছে, অধ্যায় 4ও ডাবল করার সুযোগ আছে। কিন্তু যদি আমি বিগত কয়েক বছর ধরে দেখি তাহলে ডাবল হচ্ছে শুধুমাত্র অধ্যায় 1 এবং অধ্যায় 3। কিন্তু ধরো কোন একটা টিচারের কাছে অধ্যায় 1টা একটু কম পছন্দ, তার কাছে অধ্যায় 4 বেশি পছন্দ, অ্যানোথেটরটা বেশি পছন্দ, সে চাইলে অধ্যায় 1 থেকে একটা প্রশ্ন স্কিপ করে অধ্যায় 4-এ বাড়াতে পারে। অথবা কারো অধ্যায় 3 কম পছন্দ, 4 ভালো লাগে, 3 থেকে একটা কমিয়ে 4 দিতে পারে। কিন্তু জৈব যৌগ থেকে 3টা সৃজনশীল শিওর আসবে। এখন মজার বিষয় যেটা সেটা হচ্ছে যে জৈব যৌগের ক খ কিন্তু জৈব যৌগের সৃজনশীল দিবে না, বাকি 3টা চ্যাপ্টারের ক খতে তোমার জৈব যৌগের ক খ ঢুকাই দিবে, আর অন্য চ্যাপ্টার গুলার ক খ আমাকে দিয়ে দিবে হলো জৈব যৌগের সৃজনশীলের ক খতে। তাহলে আমরা যদি কেউ মনে করি যে আমরা জৈব যৌগ যদি না পড়ে যাই তাহলে 5 আউট অফ 5 আনসার করতে পারবো, সেটা কখনোই পসিবল না। কারণ অ্যাটলিস্ট ক এবং খ আমার জৈব যৌগ থেকে পড়ে যেতেই হবে। আচ্ছা, তো প্রথম কথা আমি এই জৈব যৌগ বাদ দিব কি দিব না এটা দিয়ে শুরু করি। তো খেয়াল করে দেখো, 3টা সিকিউ তুমি ফুল পাচ্ছ অর্গানিক থেকে, 10টা এমসিকিউ তুমি বিশ্বাস না হলে টেস্ট পেপার খুলে গত বছর গুনে গুনে দেখো যে কয়টা এমসিকিউ জৈব যৌগ থেকে আসছে। 10টা এমসিকিউ আসছে জৈব যৌগ থেকে, তাহলে তোমার কত মার্কস হলো বলো? 40 মার্কস আসতেছে একটা চ্যাপ্টার থেকে। 3টা সিকিউ এর সাথে ক খ যদিও অন্য চ্যাপ্টার থেকে থাকবে, কিন্তু অন্য চ্যাপ্টারের ক খতে আবার জৈব যৌগের ক খ দিয়ে দিবে। এখন ধরো তুমি কোনো মতে জৈব যৌগটা বাদ দিয়ে পরীক্ষা দিতে গেলা, তাহলে তুমি তো অলরেডি এমসিকিউ পরীক্ষা শুরু করলে 15 মার্কসে, 25-এ 15 দিয়ে তুমি শুরু করলা, 15টা জায়গায় তুমি কারেক্ট করতে পারলা ধরো 11-12টা, আর বাকি 10টা আন্দাজে জায়গায় তুমি ধরো 3টা থেকে 4টা কারেক্ট করলা। তো তোমার মার্কস হয়ে গেল কত দেখো, ধরলাম 16 মার্কস যদি তোমার এমসিকিউ তে চলে যায় তাহলে কি আর এ প্লাস পাওয়ার কোনো চান্স থাকে? কারণ তুমি যে বাকি 5টা থেকে 5টা সৃজনশীল আনসার করবা ভাবতেছো, সেখানে এমন একটা টপিক থেকে কিন্তু কোশ্চেন আসতেই পারে যেটা তোমার পড়া ছিল না। তাই কখনোই বুদ্ধিমানের কাজ হবে না যে ওটা বাদ দিয়ে যাওয়া। কিন্তু যারা অলরেডি বাদ দিয়ে ফেলছি, শেষ সময়ে এসে আমরা কি করব? শেষ সময়ে এসে আমরা এটা করব, আমাদের বিপদের সাথী হিসেবে আমরা অ্যারোমেটিকের যে পার্টটা এই পার্টটা আমরা খুব সুন্দর করে পড়ে ফেলবো। তো অ্যারোমেটিক থেকে একটা শিওর সিকিউ আসবে, আর বাকি 2টা সিকিউ আসবে হচ্ছে অ্যালিফেটিক পার্ট থেকে। তো অ্যারোমেটিক থেকে কিভাবে আমরা একটা সিকিউ কনফার্ম করতে পারি এটা আমরা আগে আলোচনা করব, তারপরে আমি বাকি চ্যাপ্টার গুলোতে যাব। তো জৈব যৌগ অর্গানিকের একটা শিওর সিকিউ আমরা এখন দেব। আচ্ছা, প্রথমে আমাদের লাগবে সেটা হচ্ছে তোমার বেনজিনের সবকিছু, বেনজিনের অল রিঅ্যাকশন কিরকম, বেনজিন প্রস্তুতি এবং বেনজিন থেকে কি কি জিনিস বানানো যায়, তার মধ্যে কিছু জিনিস আমাদেরকে মেকানিজম আকারে শিখতে হবে। যেমন ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়াতে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন, তারপরে হচ্ছে তোমার নাইট্রেশন, আর হলো তোমার রেজোনেন্স পার্টটা কি? সেটা হলো আমার যে CH3, ধরো CH3 অর্থ প্যারা নির্দেশক হলেও NO2 কেন মেটা নির্দেশক, CH3 অর্থ প্যারা নির্দেশক হলেও NO2 কেন মেটা নির্দেশক হিসেবে কাজ করে, এই টাইপের রেজোনেন্সের কোশ্চেন থেকে প্রশ্ন আসতে পারে। এবং তোমার সক্রিয়তা, কাদের প্রতি সক্রিয়তা? একটা হলো কেন্দ্রাকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়ার প্রতি সক্রিয়তা, কেন্দ্রাকর্ষী প্রতিস্থাপন, তারপরে তোমার ইলেকট্রনাকর্ষী প্রতিস্থাপন। শুধু প্রতিস্থাপন না, দ্রুত বিক্রিয়ার প্রতি সক্রিয়তাও,
এর প্রতি সক্রিয়তা। আমি তোমাদের একটা স্যাম্পল কোশ্চেন দেখাই যাতে তোমরা বুঝতে পারো যে আসলে আমি কি নিয়ে কথা বলতেছি। ধরো তোমাকে জিজ্ঞাসা করলো যে কেন্দ্রাকর্ষী সংযোজন বিক্রিয়া বা প্রতিস্থাপন বিক্রিয়ার প্রতি HCHO, CH3CHO আর কিটোন, মিথানেল, ইথানেল আর প্রোপানলের মধ্যে কোনটি কেন্দ্রাকর্ষী সংযোজন বিক্রিয়ার প্রতি অধিক সক্রিয়? এখানে আনসারটা হচ্ছে আমার এটা, কারণ মিথাইল গ্রুপ যত বেশি আসে ইলেকট্রন দাতা গ্রুপ হিসেবে ওরা কার্বনের পজিটিভ চার্জের ঘনত্ব কমায় দেয়, ফলে প্রতিস্থাপন বিক্রিয়ার রেটটাও কমে যায়। আচ্ছা, তাহলে তোমার কেন্দ্রাকর্ষী প্রতিস্থাপন মানে কি? নিউক্লিওফিলিক প্রতিস্থাপন নেগেটিভ মূলক এসে যুক্ত হবে, তো কার্বনের পজিটিভ চার্জ যদি কমে যায় নেগেটিভ মূলক তো কম যুক্ত হবে। তো এই যে প্রতিস্থাপন বিক্রিয়ার প্রতি কার সক্রিয়তা বেশি, আমি তো এখন আসলে আনসার শিখাইতে আসি নাই, ওটা তো আমি সিওসি ক্লাসে দেখাবোই, কিন্তু এই টাইপের কোশ্চেন থেকে আমাদের একটা সিওসি আসবে। তোমরা আরেকটু সেফটির জন্য এখানে SN1 আর SN2টাও অ্যাড করে নিতে পারো। এই কয়েকটা মেকানিজম থেকে আমাদের একটা সিওসি আসবে, সেটা হলো আমার অ্যারোমেটিকের অংশ, বা অ্যারোমেটিকের সাথে তুমি বলতে পারো যে অ্যারোমেটিক প্লাস মেকানিজম অংশ। এখন আসো অ্যালিফেটিক পার্টে। অ্যালিফেটিক পার্ট কি অল্প সময়ে পড়া সম্ভব? অ্যালিফেটিক পার্ট এর মধ্যে তোমার সমানতা আসতে পারে, জ্যামিতিক সমানতা। সমানতা যদি সৃজনশীল আসে তাহলে তুমি শিওর থেকে জ্যামিতিক সমানতা থেকে আসবে। তারপরে তুমি চিন্তা করে দেখো কি কি টপিক আছে। অ্যালকেন আছে, অ্যালকিন আছে, অ্যালকাইন আছে, অ্যালকিনের মধ্যে মার্কনিকোভ আছে, ওজন সংযোজন আছে, অ্যালকাইনের মধ্যে অম্লধর্মিতা আছে, অ্যালডিহাইড কিটোনের মধ্যে তোমার শনাক্তকরণ আছে, পার্থক্যকরণ আছে। আমি এটা নিয়ে একটু পরে আলোচনা করতেছি, যেহেতু অ্যালিফেটিকের টপিকটা অনেক হিউজ। আমি জানি অনেকেই অ্যালিফেটিকটা তোমরা স্কিপ করতে চাবা, তো এটা নিয়ে আমি পরে আলোচনা করি। আমি আমার অন্য চ্যাপ্টারটা আগে যাই। ধরো পরিবেশ রসায়ন থেকে আমরা কি কি পড়বো। পরিবেশ রসায়ন থেকে যেহেতু দুইটা সৃজনশীল আসবে, এই দুইটা সৃজনশীল কি কি আসতে পারে চলো আমরা দেখি। 2CQ। আচ্ছা, প্রথম কথা হলো আমরা যে পড়ছি সূত্রগুলা, বয়েল, চার্লস, হ্যাঁ, এইসব মানে কিনা, মেনে চলবে কিনা, কিভাবে বুঝাবা মেনে চলবে কিনা? যদি তুমি দেখাইতে পারো যে PV ইকুয়াল টু বারবার কনস্ট্যান্ট আসতেছে, V/T ইকুয়াল টু কনস্ট্যান্ট আসতেছে, তাহলে বয়েল চার্লস সূত্র মেনে চলে, তাই না? তারপরে হলো তোমার অণুর সংখ্যা নির্ণয়। অণুর সংখ্যা নির্ণয়, অণুর সংখ্যা নির্ণয় থেকে PV ইকুয়াল টু nRT থেকে তুমি n এর মান নির্ণয় করবা, তারপর অণু সংখ্যা নির্ণয় করবা, তারপরে হচ্ছে তোমার CRMS নির্ণয়, গতিশক্তি নির্ণয়, বর্গমূল গর্ভরূপে গতিশক্তি নির্ণয়, তারপরে হচ্ছে তোমার মিশ্রণের মোট চাপ মানে ডাল্টন মোট চাপ নির্ণয়, একই তাপমাত্রা এবং 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় মোট চাপ নির্ণয়, এবং আরেকটা টপিক হলো ব্যাপন হার। ব্যাপন হারের কোশ্চেন দুই রকমের হয়, একটা হলো কোনটি আগে পৌঁছাবে, আরেকটা হলো কত দূরত্বে মিলতে হবে। এই যে টপিকগুলো আমি দিলাম, এখান থেকে তোমরা এক সেট কোশ্চেন, একটা সিকিউ 100% কমন পাচ্ছ। জাস্ট এই টপিকগুলো যদি তোমরা পড়ে যাও তাহলে পরিবেশ রসায়ন থেকে একটা টপিক 100% তুমি কমন পাচ্ছ। তাই আরেকটা সিকিউ থেকে আসবে, ওইটা আসবে হচ্ছে তোমার আদর্শ গ্যাস এবং বাস্তব গ্যাস থেকে। তিনটা টাইপের প্রশ্ন হতে পারে আদর্শ গ্যাস, বাস্তব গ্যাস থেকে, যেখান থেকে 100% পরীক্ষা কোশ্চেন আসবে এবং গত কয়েক বছর ধরে আসতেছে। তার মধ্যে আমি সবগুলো টাইপ বলে দিচ্ছি। এটা হলো আমার সিকিউ নাম্বার 2। কোন চ্যাপ্টার থেকে? পরিবেশ রসায়ন থেকে। একটা কোশ্চেন হলো এই যে আমাদের অ্যামাগা বক্র, এটা এই যে x হলো আদর্শ গ্যাস, y হলো বাস্তব গ্যাস, তাই না? y গ্যাসটির বিচ্যুতির কারণ একটা সৃজনশীল, বা বিচ্যুতির কারণ এভাবে না বলে এভাবে বলতে পারে যে উদ্দীপক y গ্যাসটি x গ্যাসের ন্যায় আচরণ না করার কারণ বিশ্লেষণ করো। এটা তোমরা ভ্যান ডার ওয়ালস সমীকরণটা প্রতিপাদন করবা, P + AN²/v² * V - NB = nRT। আরেকটা টাইপ হচ্ছে কোন শর্তে y গ্যাসটি x গ্যাসের ন্যায় আচরণ করবে, খেয়াল করো
তোমরা যেটা সবাই জানো, উচ্চ তাপমাত্রা এবং নিম্ন চাপে বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের নিয়ে আচরণ করবে। কিন্তু ঢাকা বোর্ড 2022 সালে কি প্রশ্ন দিচ্ছে, কোন শর্তে এক্স গ্যাসটি ওয়াই গ্যাসের নিয়ে আচরণ করবে? ওরাই কিন্তু উল্টাই দিল কথাটা, তখন কিন্তু আনসার উল্টা হয়ে যাবে, নিম্ন তাপমাত্রা উচ্চ চাপ। তোমরা অনেকেই শর্ত দেখলেই আর খেয়াল না করে আনসার করা শুরু করে দাও, যে কোনটা দিব, যেটা মুখস্থ করে আসছি। খেয়াল করতে হবে কোন গ্যাস থেকে কোন গ্যাস বলছে, আদর্শ থেকে বাস্তব নাকি বাস্তব থেকে আদর্শ। 3 নাম্বারটা হলো কোনটি আদর্শ গ্যাস বা কোনটি বাস্তব গ্যাস বা বিচ্যুতির প্রকৃতি মানে তুমি এখানে জেড এর ভ্যালু অ্যানালাইসিস করবে। জেড যদি 1 হয় তোমরা জানো যে আদর্শ গ্যাস, আর গ্রেটার দেন লেস দেন 1 হলে যেটা করতে হয় তোমরা পড়বা বাস্তব গ্যাস হয়। এই হলো আমার আরেক সেট সৃজনশীল। এইভাবে আমরা পড়লে পরিবেশ রসায়ন থেকে জাস্ট এই টপিকগুলো পড়লে ইনশাআল্লাহ দুটো সৃজনশীল শিওর কনফার্ম করতে পারবো। এরপর আমরা কোথায় যাবো দেখো, এরপর আমাদের টপিক হলো পরিমাণগত রসায়ন। এই চ্যাপ্টার থেকে তোমার দুইটা সৃজনশীল আসবে। তো পরিমাণগত রসায়ন থেকে দুইটা সিকোয়েন্স আমরা আসবে, তার একটা চোখ বন্ধ করে 100% শিওর যে কখনো কোনোদিন মিস হবে না। 3 নম্বরে আসবে তোমার জারণ বিজারণ সমতা। যে 5টা বিক্রিয়া তোমাদেরকে আমি শিখাইছি, KMnO4 K2Cr2O7 জারক হিসেবে কাজ করে, মানে জারক হিসেবে থাকতেছে, তুমি কাদেরকে শুধু পড়লে হবে, জারক হিসেবে থাকবে KMnO4 আর K2Cr2O7, আর বিজারক হিসেবে কে কে থাকবে বলতো, ফেরাস সালফেট থাকবে, তারপরে তোমার অক্সালিক অ্যাসিড থাকবে, H2 পারক্সাইড থাকবে, তারপরে তোমার H2S থাকবে। তো অনেকে K2Cr2O7 এর জায়গায় Na2Cr2O7 দেখলে ভয় পাওয়া যায়, একই তো কথা, জাস্ট পটাশিয়ামের জায়গায় সোডিয়াম। তো জারক এটা, বিজারক যে কোনো একটা, অথবা জারক এটা, বিজারক যে কোনো একটা, এই কয়েকটা বিক্রিয়া শিখলেই তুমি সমতা পেরে গেলা। সেই সমতার উপর ভিত্তি করেই তোমার লোহার ম্যাথ 100% শিওর তোমরা আসবে। সেটা তোমার যে কোনো বিক্রিয়া ক্ষেত্রে হতে পারে, যে 5টা শিখাইছি, ভেজালের শতকরা পরিমাণ, বিশুদ্ধতা শতকরা পরিমাণ, এই সৃজনশীলটা কখনোই মিস যাবে না। দুনিয়া উল্টাই গেলেও এই সৃজনশীল মিস যাবে না। তবে এক্ষেত্রে তোমাদেরকে আমি সতর্ক করে রাখি, আয়োডোমিতি টপিকটা মানে আয়োডিনের যে ম্যাথটা, তোমরা এটা অবশ্যই করে যাবা। 2017 সালে যখন আমি ইন্টার পরীক্ষা দিই, তখন আমি একটা টপিকে বাদ দিয়েছিলাম, শুধু আয়োডিনের ম্যাথ, আয়োডোমিতি, সেটা পরীক্ষা এসে পড়ছিল। যদি ওটা কম আসে কিন্তু তোমরা পড়ে যাবা। এটা হলো একটা সৃজনশীল। এবার আসো আমরা পরিমাণগত রসায়নের সেকেন্ড সিকিউতে যাই। সেকেন্ড সিকিউতে কি আসবে দেখো, তোমার টপিকে কি আছে, টাইট্রেশন থেকে কিভাবে আসবে? টাইট্রেশন থেকে আসবে হচ্ছে তোমার উদ্দীপকে দিয়ে দিবে দুর্বল অ্যাসিড সবল ক্ষার, অর্থাৎ যে কোনো একটা টাইট্রেশন করে দিবে কোন নির্দেশকটি উপযোগী লেখচিত্রের মাধ্যমে, লেখার মাধ্যমে দেখাও। তো তোমরা জানো যে দুর্বল অ্যাসিড সবল ক্ষার যদি ইউজ করা হয় তাহলে ফেনোলফথেলিন, সবল অ্যাসিড দুর্বল ক্ষার হলে মিথাইল রেড। এইটা তোমার গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করতে হবে। এবং আরেকটা কোশ্চেন হলো মিশ্রিত পাত্রের প্রকৃতি। কথা বুঝতে পারছো তোমরা? এটা 2 পাত্রের ম্যাথ হতে পারে, একটা অ্যাসিড একটা ক্ষার। এটা 3 পাত্রের ম্যাথ হতে পারে, যে 2টা অ্যাসিড 2টা, বেস একটা, অথবা বেস 2টা, অ্যাসিড একটা। অর্থাৎ মিশ্রিত পাত্রের প্রকৃতি আমার আরেকটা সৃজনশীলের টাইপ। এর বদলে কিছু ঐকিক নিয়মের ম্যাথ আসতে পারে, যে অ্যাসিডকে প্রশমিত করতে আরো কত গ্রাম ক্ষার লাগবে, কতটুকু ক্যালসিয়াম আরো যুক্ত করলে অ্যাসিড বা ক্ষার প্রশমিত হয়ে যাবে। এই হলো আমাদের আরেকটা টাইপ, যার মাধ্যমে আমরা পরিমাণগত রসায়নে শিওর 2টা সৃজনশীল পাবো ইনশাআল্লাহ 100%। এখানে কোনো মিস নাই, ডান বাম ব্যতিক্রম হওয়ার কোনো সুযোগই আসলে নাই। দেখছো কত ইজি, লিমিটেড টপিক পড়ে শিওর সিকিউ আমরা আনসার করতে পারি। এবার চলো আমরা তড়িৎ রসায়নটা দেখি। তো তড়িৎ রসায়ন থেকে গত কয়েক বছর ধরে সৃজনশীল একটা করেই আসতেছে, কিন্তু 2টা কিন্তু আসতে পারে। কি কি টপিক আছে খেয়াল করে দেখো। একটা টপিক হলো ফ্যারাডে সূত্র, চোখ বন্ধ করে ফ্যারাডে সূত্র থেকে একটা কোশ্চেন আসবে, অ্যাটলিস্ট গত তো শিওর আসবে।
তোমরা জানো সূত্রটা, ডাব্লিউ ইকুয়াল টু জেড আই টি। এখান থেকে তোমাকে ডাব্লিউ বের করতে দিতে পারে, আই বের করতে দিতে পারে, টি বের করতে দিতে পারে। কিন্তু খেয়াল করে দেখো গত বছর বা গত 2 বছর ধরে কিন্তু একটা ক্রিয়েটিভ কোশ্চেন হচ্ছে যে ঘনমাত্রার কিরূপ পরিবর্তন হবে। তড়িৎ বিশ্লেষণের ফলে কিছু পরিমাণ ধাতু তোমার ক্যাথোডে যে জমা হয় না, কিছু ধাতু যেহেতু ক্যাথোডে জমা হয়, আগে যতটুকু ডাব্লিউ ছিল দ্রবণে, ক্যাথোডে যদি কিছু পরিমাণ গ্রাম জমা হয়ে যায়, ডাব্লিউ কি আর আগের মতো থাকে না। কতটুকু ডাব্লিউ জমা হয় সেটা ডাব্লিউ ইকুয়াল টু জেড আই টি দিয়ে বের করে আগেটা থেকে বিয়োগ করে নতুন ঘনমাত্রা নির্ণয়, অর্থাৎ পরিবর্তিত ঘনমাত্রা নির্ণয়। ফ্যারাডে সূত্রে একটা অ্যাপ্লাইড কোশ্চেন, যেটা বিগত 2 বছর ধরে আসতেছে, তোমরা এটা করে যাবে অবশ্যই। এরপরে তোমরা যেটা শিখে যাবা সেটা হলো ইনর্ট সেল নির্ণয় করা। তো ইনর্ট সেল থেকে আমরা ডিসাইড করতে পারি যে কোষ বিক্রিয়া স্বতঃস্ফূর্তভাবে ঘটবে কিনা, স্বতঃস্ফূর্তভাবে ঘটবে কিনা, এবং আমরা ডিসাইড করতে পারি যে পাত্রে রাখা যাবে কিনা, একটা দ্রবণ পাত্রে রাখা যাবে কিনা। এটাও তোমার 3 নম্বরে আসতে পারে। এবং 4 নম্বরে তোমার ই সেল নির্ণয়, অর্থাৎ কোষ বিভব নির্ণয়, কোষ বিভব। এখন এখানে আর তো কোনো টপিকই নাই, একটা জিনিস নিয়ে সবাই জড়িততায় ভোগে। মাঝে মধ্যে পাত্রে রাখা যাবে কি যাবে না বা কোষ বিভব নির্ণয় করতে বলে স্টুডেন্টরা কনফিউজড হয়ে যায় যে ইনর্ট সেল বাই করতে হবে না কি সেল বাই করতে হবে। যদি ঘনমাত্রা দেওয়া থাকে তাহলে অবশ্যই নানস্টের সমীকরণ অর্থাৎ কি সেল বাই করতে হবে, আর যদি ঘনমাত্রা না দেওয়া থাকে তাহলে ইনর্ট সেল। কথা ক্লিয়ার করতে পারছি? আচ্ছা, এখন আমরা এটা করব যেখানে ছিলাম আমরা, যে জৈব যৌগের অ্যালিফেটিক অংশটুকু তোমাদেরকে আমার সাজেশন দেওয়া বাকি আছে। যারা পড়ছো অ্যালিফেটিক অংশ, যারা পড়ছো শুধুমাত্র তারাই অ্যালিফেটিক অংশের সাজেশনটা দেখবা। যারা পড়ো নাই তারা অ্যালিফেটিকটা শুধুমাত্র এমসিকিউ জন্য দেখতে পারো। এই মুহূর্তে এসে অ্যালিফেটিকের মতো বিস্তৃত বিষয়গুলা তোমরা আসলে দেখতে পারবা না। তো প্রথমে যদি আমরা অ্যালকেনের কথা বলি, তাহলে অ্যালকেনের ক্ষেত্রে যে ইম্পর্টেন্ট টপিক হলো অ্যালকেন প্রস্তুতি। কি কি প্রস্তুতি আছে তোমরা জানো? ওটস বিক্রিয়া লিখে নিবা তোমরা, ওটস বিক্রিয়া, হ্যাঁ, ক্লিমেনসন বিজারণ বিক্রিয়া, তারপর হলো তোমার ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। এই বিক্রিয়াগুলা তোমার অ্যালকিন প্রস্তুতির জন্য খুব ইম্পর্টেন্ট। এবারে যদি আমরা অ্যালকিনে যাই, অ্যালকিন থেকে তোমরা যেটা পড়বা মাস্ট মার্কনিকভ, মার্কনিকভের নিয়ম, বিপরীত মার্কনিকভ, অ্যান্টি মার্কনিকভ নিয়মটা তোমরা পড়বা। এবং যেটা পড়বা সেটা হলো ওজন সংযোজন। হ্যাঁ, একদম শর্ট সাজেশন দিচ্ছি, যেখান থেকে শিওর কোশ্চেন আসবে ইনশাআল্লাহ। অ্যালকিন এবং এই টপিকটা আমরা যেটা পড়বো এরপর হচ্ছে অ্যালকাইন। অ্যালকাইনের সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক হচ্ছে অম্লধর্মিতা। অ্যালকাইনের অম্লধর্মিতা তোমরা জানো, ওরা সোডিয়াম অ্যাসিটালডিহাইড, সিলভার অ্যাসিটালডিহাইডের সাদা পদক্ষেপ, কপার অ্যাসিটালডিহাইডের লাল পদক্ষেপ তৈরি করে অম্লধর্মিতার সময় এই কোশ্চেনটা তোমরা আনসার করবা অ্যালকেন অ্যালকিন অ্যালকাইন থেকে। এরপর যে আমরা আগাই অ্যালডিহাইডে যাই, খেয়াল করে দেখো অ্যালডিহাইড আর কিটোন ওদেরকে শনাক্ত করা যায় কিসের মাধ্যমে বলতো? 2,4-DNPH, 2,4-ডাইনাইট্রোফিনাল হাইড্রোজেন টেস্টের মাধ্যমে। তুমি শিওর হইলা যেহেতু কেউ 2,4-DNPH টেস্ট দিছে তার মানে এটা হয় অ্যালডিহাইড হবে অথবা কিটোন হবে। তাদের মধ্যে আবার কেমনে আলাদা করবা? সেক্ষেত্রে আমার লাগবে হচ্ছে টলেন বিকারক, টলেন বিকারক আর ফেলিং দ্রবণ টেস্ট, ফেলিং দ্রবণ টেস্ট। এভাবে তোমরা অ্যালডিহাইড এবং কিটোন আলাদা করবা। এরপরে হলো আমার অ্যাসিড। অ্যাসিড থেকে তোমরা পড়বা হচ্ছে অবশ্যই শনাক্তকরণ। শুনো, শুধুমাত্র অ্যাসিড শনাক্তকরণ না, অ্যাসিড শনাক্তকরণ না, যে কোনো যে কারো মানে যে কারো শনাক্তকরণ তোমাকে খুব মনোযোগ দিয়ে পড়তে হবে। তারপরে যে মিথানোইক অ্যাসিড জারক হিসেবে কাজ, সরি বিজারক হিসেবে কাজ করে, মানে অ্যালডিহাইড হিসেবে কাজ করতে পারে, আবার ও নিজে তো অ্যাসিড আছে, অ্যাসিড হিসেবে কাজ করে। এটা আমার একটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, তোমরা অ্যাসিড থেকে এটা পড়লা। তারপরে আমরা যদি অ্যালকোহলে যাই, অ্যালকোহলে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন হচ্ছে তোমার শনাক্তকরণ। তারপরে 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি অ্যালকোহল তুমি কিভাবে আলাদা করবে, পার্থক্য করবে। লুকাস বিকারক টেস্ট খুব ইম্পর্টেন্ট। এবং আরোহ অবরোহ পদ্ধতি, মিথানল থেকে ইথানল এবং ইথানল থেকে মিথানল প্রস্তুতি তুমি অ্যালকোহলের ক্ষেত্রে পড়বা। এবার আসলে যদি অ্যামিন পড়ি, অ্যামিন, অ্যামিনের ক্ষার ধর্মিতা খুব ইম্পর্টেন্ট, ক্ষার ধর্মিতা, অ্যামিন শনাক্তকরণ, কার্বিল অ্যামিন পরীক্ষা খুব ইম্পর্টেন্ট। এবং এই যে জিনিসটা ডায়াজোনিয়াম ক্লোরাইড, N2Cl, অর রিলেটেড সবকিছু, অর এভরিথিং, অর সবকিছু তোমরা জেনে যাবা যে ডায়াজোনিয়াম ক্লোরাইড থেকে
কি কি বানানো যায় এবং কিভাবে ডায়োজেনিয়াম লবণ বা ডায়োজেনিয়াম ক্লোরাইড প্রস্তুত করা যায়, এটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, তোমরা পড়বা। এই গেল অ্যামিন। অ্যামিনের ক্ষেত্রে আরেকটা কোশ্চেন অনেক আসে, 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যামিন কিভাবে পার্থক্য করা যায়। 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যামিন পার্থক্যকরণে তোমরা জানো যে HNO2 NaNO2 HCl ইউজ করা হয়। এটা খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। এবং মোস্ট ইম্পর্টেন্টলি তোমরা যেটা পড়বা সেটা হলো গ্রিগনার্ড বিকারক। গ্রিগনার্ড বিকারক থেকে যা যা বানানো যায়, ওর থেকে অ্যালকেন বানানো যায়, ওর থেকে অ্যালকোহল বানানো যায়, 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহল বানানো যায়, ওর থেকে কিটোন বানানো যায়, ওর থেকে জৈব অ্যাসিড বানানো যায়। গ্রিগনার্ড বিকারকে A to Z তোমরা পড়ে যাবা। ও আরেকটু বাদ গেছে, অ্যালডিহাইডের গত 2 বছর ধরে অনেক আসতেছে, অ্যালডল কনডেনসেশন মানে অ্যালডল ঘনীভবন, স্পেলিং মিস্টেক, প্লাস তোমার ক্যানিজারো বিক্রিয়া। তোমরা টেস্ট পেপার খুললে বুঝবা যে অ্যালডিহাইড কিটোনের অ্যালডল ঘনীভবন এবং ক্যানিজারো বিক্রিয়া থেকে গত 2 বছর অনেকগুলা বোর্ডে প্রশ্ন আসছে। এই হলো আমাদের অ্যালিফেটিকের টপিক। অনেক বিস্তৃত টপিক থেকে আমি লিমিটেড করে দিলাম, যাদের এখনো সময় কম এই টপিকগুলো তোমরা পড়ে যাও। আর অ্যারোমেটিক যেটা দিয়েছি অবশ্যই পড়ে যাবো, ওখান থেকে একটা শিওর আসবে। দেখবা ভিডিও শুরুতে আমি অ্যারোমেটিক নিয়ে কথা বলছি। এই কয়েকটা টপিক যদি আমরা পড়ে যাই তাহলে কেমিস্ট্রি সেকেন্ড পেপারে ইনশাআল্লাহ আমরা 8টি থেকে 8টি সৃজনশীল আনসার করতে পারবো। এবং এমসিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট কিছু টপিক তোমরা পড়ে যাবা, যেমন কোনটি ইলেকট্রোফাইল, কোনটি নিউক্লিওফাইল, কোনটি বেনজিন বলে সক্রিয়কারী গ্রুপ, কোনটি বেনজিন বলে নিষ্ক্রিয়কারী গ্রুপ, কার্বোক্যাটায়ন, কার্বোঅ্যানায়ন, ফ্রি রেডিকেল, ওদের সক্রিয়তা ক্রমগুলা কি, ঠিক আছে। জৈব জগৎ থেকে এগুলো মোটামুটি শিওর থিওরি কোশ্চেন আসবে। আর বিক্রিয়া থেকে তো আসবেই, একটা বিক্রিয়া দিয়ে বক্স করে কোশ্চেন মার্ক দিয়ে দিবে। এগুলো আমরা পড়ে যাবো। মিনিমাম 21 সাল 22 সাল 23 সাল 3 বছরের বোর্ড এমসিকিউ দাগাই গেলেই তুমি 20টার উপরে টপিক কমন পেয়ে যাবা ইনশাআল্লাহ। এই হলো আমাদের কেমিস্ট্রি সেকেন্ড পেপার ফাইনাল সাজেশন। পরবর্তীতে আরো সাজেশন নিয়ে তোমাদের সাথে দেখা হবে।